আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পুরো বাংলাদেশই আজ তার নিজের পরিবার বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আর খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দলে দলে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমান তার মায়ের মতোই গুণ পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শামীম চৌধুরীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রাণপ্রিয় মাকে হারিয়ে একাকিত্বের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেদনার্ত এই মুহূর্তেও সারা দেশের মানুষের কাছ থেকে যে সহমর্মিতা ও ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি। প্রিয়জন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে উল্লেখ করে মা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এসব কথা লেখেন তিনি লিখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় গভীরভাবে আবেগ আপ্লুত তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন পালিত হচ্ছে সারা দেশে। এ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় সহ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিকে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে শেরেবাংলা নগরমুখী মানুষের ঢল দেখা যায়। বেলা 12টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের প্রবেশপথ। বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং জিয়ারত করতে মানুষের ঢল নামে উদ্যানের ভেতরে। অশ্রু সজল চোখে কবর জিয়ারতের পাশাপাশি তার জন্য দোয়া করেন সবাই। খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে টানে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য সূরা ফাতিহা আমরা পাঠ করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। এই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে, আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল উনার বাবার প্রতি এবং উনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং উনার ছেলের মধ্যে। আপনারা দোয়া করবেন। এছাড়া সকাল থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বেগম জিয়ার সমাধিস্থলে রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শামীম, বেগম জিয়ার কবরস্থানের এখনকার চিত্র জানাবেন এবং জানাবেন যে সকাল থেকে যারা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসছেন তারা কি বলছেন এবং কোনো রকম নিরাপত্তা ইস্যুর মুখোমুখি হতে হচ্ছে কিনা তাদেরকে। যে তারিখ সকাল থেকে যারা এখানে এসেছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন, এখানে এসে মোনাজাত করছেন। আমরা দেখেছি যে অশ্রুসিক্ত নয়নে এখানে মানুষজন কবর জিয়ারত করছেন। বেলা যত বৃদ্ধি পেয়েছে মানুষজনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছে। প্রথম অবস্থায় আমরা দেখেছি যে জনসাধারণের সংখ্যাই এখানে বেশি। এখানে আস্তে আস্তে তারা প্রবেশ করছেন, এসে কবর জিয়ারত করছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এরপর কিন্তু আস্তে আস্তে যখন এই খবরটি ছড়িয়ে পড়ে চারদিকে, তখন কিন্তু এখানে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। আমরা দেখছি যে কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা কবর জিয়ারত করছেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন, তারা তার জন্য দোয়া করছেন। একটা বিষয় স্পষ্ট করি তানি, এখানে আমরা দেখেছি যে শিশুরাও কিন্তু এখানে এসেছে। অনেক মানুষ এখানে এসেছে যারা গতকাল থেকে এখানে অপেক্ষা করছিল যাতে বেগম খালেদা জিয়ার কবরটা একটু দেখতে পারে, কারণ তারা আমাদেরকে জানিয়েছিল বেগম খালেদা জিয়াকে তারা একটা নজর দেখতে চেয়েছিল এবং তার কবরে একটু মাটি দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটি হয়নি নিরাপত্তাজনিত কারণে। সে কারণেই কিন্তু তারা অপেক্ষা করেছেন এখানে এবং তারা চেষ্টা করেছেন যে সর্বপ্রথম কে এখানে এসে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং তাকে ফুলেল শ্রদ্ধা এখানে জানাবেন।
এখানে নিরাপত্তার বিষয়টি আপনি জানতে চেয়েছেন। পুরোপুরি বলা যায় যে চারদিকটা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এখানে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, পুলিশ, আনসার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র সংসদ ভবন এলাকা থেকে যে জিয়া উদ্যানের প্রবেশ পথ সেটাই না, এর পাশাপাশি কিন্তু চারপাশটা জিয়া উদ্যানের একদম মোড়ে 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 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষ। তারা আসলে দুহাত তুলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন এবং তার আত্মার মাগফিরাত কিন্তু কামনা করছেন। আমরা দেখেছি যে এখানে যারা মোনাজাত করতে এসেছেন তারা কিন্তু অশ্রু সজল নয়নে এখানে ছিলেন এবং কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত তারা কামনা করেছেন। এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে মূল দলের নেতাকর্মীরাও এখানে আস্তে আস্তে আসা শুরু করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমরা এটাও দেখেছি যে এখানে কোরআন তেলাওয়াত চলছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তার বিদেহী আত্মা যাতে শান্তি পায় সে কারণেই কিন্তু এখানে কোরআন তেলাওয়াত করা হয়েছে। এখানে যে জিয়া উদ্যানে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম আমাদেরকে জানিয়েছেন আসলে সরকারের পক্ষ থেকে গতকালই আইন ও যুব উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন এখানকার ইমামকে। তিনি বলেছেন যে যতক্ষণ তারা এর চারপাশে থাকবে ততক্ষণ যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা হয়, তার আত্মা যাতে শান্তি পায়, আল্লাহ যাতে তাকে বেস্ট নসিব করেন সেক্ষেত্রে কিন্তু তার জন্য যাতে দোয়া করেন এবং কোরআন তেলাওয়াত করেন। তানি বেলা যত বাড়ছে বিভিন্ন পর্যায়ের মানুষজন এখানে প্রবেশ করছেন, দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসছেন, তারা দুহাত তুলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এই পরিস্থিতি দেখে কিন্তু তানি একটা জিনিস আসলে উপলব্ধি করা যায়, বেগম খালেদা জিয়া যে শুধুমাত্র বিএনপির নেত্রী নন, তিনি যে শুধুমাত্র দলের নেত্রী নন, তিনি যে পুরো বাংলাদেশের আপামর জনসাধারণের একজন মানুষ, তিনি যে সাধারণ মানুষের যে একজন নেত্রী, তিনি যে একজন সবার মাঝে যা গ্রহণযোগ্যতা পেয়েছেন, এই সর্বসাধারণের উপস্থিতি দেখে কিন্তু এটা একদম খুব সহজেই উপলব্ধি করা যায়। আমরা সকালে যখন কথা বলেছি আমরা দেখেছি যে সেই টেকনাফ থেকে মানুষজন এখানে এসেছেন, তেঁতুলিয়া থেকে এসেছেন, সুদূর সেন্ট মার্টিন থেকে এখানে লোকজন এসেছেন শুধুমাত্র একদিনের জন্য। তারা প্রথমে বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাজা গতকাল হয়েছে সেই নামাজে জানাজায় তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এরপর তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সর্বসাধারণের জন্য এই জায়গাটি উন্মুক্ত ছিল না, যেহেতু এখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি, সে কারণে কিন্তু তারা অপেক্ষা করেছেন। অনেকে এখানে রাস্তায় অপেক্ষা করেছেন, যার যার আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু আত্মীয় স্বজনের বাসায় অপেক্ষা করেছেন। কিন্তু যাদের এখানে আত্মীয় স্বজন কেউ ছিল না তারা কিন্তু এই শীতের মধ্যে কষ্ট করে রাস্তায় কথা বলেছেন, রাস্তায় অপেক্ষা করেছেন। এরপরে কিন্তু তারা এখানে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। তো এই মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার কবরের জায়গা থেকে, জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব, এখানকার সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তানি। শামীম, ধন্যবাদ আপনাকে। বছরের প্রথম দিনেই নতুন বই পেল প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার সকালে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গত বছর বই বিতরণ বিলম্ব হলেও এবার তা হয়নি। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে কোনো উৎসব নয়, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। নতুন বছরের প্রথম দিন, বছরের এই দিনটি প্রাক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় সরকারি নতুন বই। নতুন বইয়ের স্পর্শে শিক্ষার্থীদের মাঝে আসে নতুন উদ্যম। বই হাতে পেয়ে তাই উল্লাসিত তারা। বড় ক্লাসে উঠবো তত নতুন বই পাবো, পড়তেও ভালো লাগে। অনেক ভালো লাগছে, নতুন বছরের বই, নতুন বই, নতুন ক্লাসে উঠেছি, অনেক মজা হবে। আমরা বই পেয়ে অনেক খুশি হয়েছি, আমরা পড়াশোনা করব। শিক্ষকদের মাঝেও নতুন বই বিতরণ করতে পেরে দেখা যায় বাড়তি আনন্দ। আমরা এবছর প্রাথমিক শাখার সব বই পেয়েছি এবং আজকে দিয়েছি, বিতরণ করেছি। মাধ্যমিক শাখার মধ্যে 7 এবং 8 এর বই আমরা এখনো পাইনি।
অন্যান্য ক্লাসের বইগুলো আমরা পেয়েছি এবং সেগুলো বিতরণ করেছি। বাচ্চারাও খুব হ্যাপি এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা বছরের প্রথম দিনেই তাদেরকে বইগুলো দিতে পারলাম। প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে ছিল না কোনো উৎসব। ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আলোয়ান খান, RTV, ঢাকা। এদিকে নতুন পাঠ্য বই হাতে পেয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। সকালে রাজশাহী নগরীর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিন ঝকঝকে বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রাথমিকের সব বই দেওয়া হলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের মোট চাহিদার 60% বই হাতে পেয়েছে। বাকিগুলো এ মাসের মধ্যেই দেয়া আশা সংশ্লিষ্টদের। দিনাজপুরের হিলিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা পড়বে আশা প্রকাশ করেন। আনুষ্ঠানিকতা না থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম বই পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আজকে বছরের প্রথম দিন আমরা নতুন বই পেয়েছি, আজকে আমরা খুব খুশি। অনেক ভালো লাগছে নতুন বছরের নতুন বই পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। আমার খুব ভালো লাগছে, আমি প্রথম হয়েছি। আমি এবার হলো ক্লাস 1 থেকে ক্লাস 2 এ উঠছি। চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠতেছি। আমাদের নতুন বইগুলো অনেক সুন্দর। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বই হচ্ছে কি আমরা সবাই পেয়ে অনেক খুশি। 2026 সালের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে সকল শ্রেণীর বইগুলো আমরা দিয়ে দিচ্ছি। 5টি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা উত্তোলন করতে পারছেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ উত্তোলন করা যাচ্ছে 2 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, 2 লাখ টাকার বেশি জমা থাকলে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এই শর্ত কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। আর প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি অংশ 5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে। রাজশাহীর পুটিয়ায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুটিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে 4 জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলমাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নসিমনের আরও 7 যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তো দাম করতে করতে ছেলেটা দামে হলে না আমি চলে যাচ্ছি, যাতেই একটা বিকট শব্দ হলো। গাড়ির সাথে পটবাড়ি খেয়েছে। গাড়ির সাথে পটবাড়ি খায়, গাড়িটা ব্যালেন্স হারা ফেলেছে। গাড়ি আর ব্যালেন্স রাখতে পারিনি। না রাখতে পারার পর ধরেন গাড়ি একবার সরসর নামেছে। রঙ্গিল কলাহাটার ওখানে আপনার ওই গাড়ি দুইটা হচ্ছে সাইডে বাড়ি খায়, আপনার পিছনের সাইডে গতি অনেক বেশি থাকার কারণে আপনার ওই গাড়িটা আপনার দেখলাম যে হঠাৎ করে সেকেন্ডের মধ্যে দেখলাম যে এই সপরিহাটার মধ্যে লোকের মধ্যে অনেক ঢুকে গেল। এদিকে রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। বুধবার দিবাগত রাত 12:15টায় খিলগাঁও ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এটা
তো আর মামলার সুযোগ নাই, দুই পক্ষই তো মারা গেছে। ওভার স্পিড তো 100%, কেউই তো আর কন্ট্রোল করতে পারে না। একজন যদি বেঁচে যাইতো বোঝা যাইতো সে দুইজনই তো ওভার স্পিড। দুঃখজনকভাবে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। ঘটনার সাথে জড়িত যে কাভার্ড ভ্যান সেটা আটক করেছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছে ডিএমপি। তবে এমন ভিডিও তদন্তে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিশ্রুত সময়েই চার্জশিট দেয়া হবে। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে 18 ডিসেম্বর মারা যান তিনি। যে কোনো একটা ভিডিও বার্তায় কি বললো সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না। একটা জিনিস ক্লেম করে যে আমাকে বা আমার পরিবারকে এরকম হয়রানি করা হচ্ছে, আমরা সবকিছু করছি আমাদের গোয়েন্দা তথ্য এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটন করা এবং ঘটনায় যারা জড়িত, প্রকৃতভাবে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। শোকের মধ্য দিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর। সমৃদ্ধির স্বপ্নে পুরনো সব অপ্রাপ্তিকে পেছনে ফেলে বিশ্ব স্বাগত জানালো 2026কে। ইংরেজি নতুন বছরকে ঘিরে আগামী দিনের মঙ্গল প্রত্যাশা সমাজের নানা শ্রেণী পেশার মানুষের চাওয়া। অতীতের সব জীর্ণতা পেছনে ঠেলে নতুন দিনগুলো হবে স্বপ্ন পূরণের। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা নিয়েও রয়েছে বড় প্রত্যাশা। হানাহানি আর অনিশ্চয়তা ভুলে প্রতিষ্ঠা পাবে সাম্যের বাংলাদেশ। তবে এবছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার সব ধরনের আনুষ্ঠানিকতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে আতশবাজি, আলোকসজ্জা আর উচ্ছ্বাসে সারা বিশ্বে উদযাপিত হল খ্রিস্টীয় নববর্ষ 2026। সময় ও অঞ্চলের ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সময়ে সূচনা হয় নতুন বছরের। নিউ ইয়র্ক থেকে শুরু করে দুবাই, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে চলে বর্ষবরণ উৎসব। আলো ঝলমলে সেই বর্ষবরণের খবর জানাচ্ছেন আব্দুল মালিক। বিশ্বের অন্যতম আলোচিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী বল ড্রপ অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় 2026 সালের যাত্রা। আলোর ঝলকানি আর কাউন্টডাউনের উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মধ্যপ্রাচ্যের নজর কাড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ঘিরে হয় চোখ ধাঁধানো আতশবাজি ও লেজার শো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। পর্যায়ক্রমে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শুরু হয় বর্ষবরণ। জাপান, কোরিয়া, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মন্দিরের ঘণ্টাধ্বনি, আতশবাজি ও সাংস্কৃতিক আয়োজনে চলে উদযাপন। নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপ ও অকল্যান্ডের মধ্যরাতে আতশবাজিতে আলোকিত হয় আকাশ। অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় দেখা যায় ব্যাপক আয়োজন। এর আগে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপে বিশ্বের প্রথম সূর্যোদয়ের সঙ্গে 2026 সালকে স্বাগত জানানো হয়। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও ড্রোন শো, আতশবাজি উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আব্দুল মালেক, RTV। বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে পঞ্চগড়ে 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা না থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ। শীতে দিনমজুর, ছিন্নমূল ও নদীপাড়ের মানুষের কষ্ট বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পাবনার পদ্মাপাড়ের জনপদ ঈশ্বরদী। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকেই খড় কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনাজপুর ও হিলিতে দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের ও ভাসমান মানুষ। শীতের তীব্রতা বাড়ায় শীতবস্ত্রের বেচাকেনায় জমে উঠেছে ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ার ফুটপাতের দোকানগুলোয়। অভিজাত দোকানের দাম বেশি থাকায় অনেকেই ঝুঁকছেন ফুটপাতের অস্থায়ী কাপড়ের বাজারে।
চাহিদা বেশি থাকায় ইচ্ছেমতো বাড়তি দাম হাঁকাচ্ছেন পোশাক ব্যবসায়ীরা। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। হাড় কাঁপানো শীতে কাঁপছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রমজীবী মানুষরা। তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শিল্প কারখানায় উৎপাদন সচল রেখেছে তারা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে আশুলিয়া সহ আশপাশের এলাকায় জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। স্থানীয় শপিং মল ও অভিজাত দোকানগুলোতে গরম কাপড়ের বাড়তি দাম থাকায় ফুটপাতের মার্কেটগুলোতে ভিড় করছে নিম্ন আয়ের মানুষ। খুব শীত পড়ার জন্য আমরা শীতের কেনাকাটা করার জন্য এখানে আসছি। ভালোই, মোটামুটি সবকিছুই ভালোই পাওয়া যায়। সাশ্রয় আছে, মোটামুটি সাশ্রয়ের ভিতরে এখানে কেনাকাটা করা যায়। এখানে খুব কম দামে কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবার জন্যই কিনতে আসছি। এই জায়গায় কম দামে পাওয়া যায়, এই জন্যই আমরা আসছি। চাহিদা বাড়ায় এসব বাজারে অতিরিক্ত দামে জ্যাকেট, সোয়েটার, চাদর সহ হরেক রকমের শীতবস্ত্র বিক্রি করছে ব্যবসায়ীরা। বেচা বিক্রি ভালো হয় খুশি তারা। শীতের আমেজ আশায় বেচা কিনা ব্যবসায়ীরা যেরকম খুশি, আমাদের যারা ক্রেতা তারাও খুশি। কতদিন শীত ছিল না, এখন মোটামুটি শীত পড়াতে মোটামুটি বেচা কেনা ভালো হচ্ছে। হঠাৎ করে শীত পড়ার কারণে তুলনামূলক আগের থেকে খুবই বেচা কেনা বেশি। আশা করা যায় সামনে যদি আরো শীত বেশি হয় তাহলে বেচা কেনাও বেশি হবে। বাজারগুলোর অধিকাংশ ক্রেতাই স্থানীয় কলকারখানার শ্রমিক। শীতে স্বল্প আয়ের এসব মানুষদের ভরসাস্থল হয়ে ওঠে বাজারগুলো। তবে দাম বাড়ানোয় অনেকেই কিনতে পারছে না গরম কাপড়। ন্যায্য মূল্য নিশ্চিতে বাজারের প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। আব্দুল হামিদ, RTV। ভারত সরকারের ভিসা জটিলতায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কমেছে ৮০% বেশি। আগে যেখানে ২০০০-এরও বেশি যাত্রী আসা যাওয়া করত, সেখানে এই সংখ্যা এখন ৩০০-রও কম। এতে বিপাকে চেকপোস্টের উপর নির্ভরশীল হাজারো মানুষ। অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও পড়েছে ভাটা। চুয়াডাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন যাতায়াত করতেন ২ থেকে ২.৫ হাজার মানুষ। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে সে দৃশ্য। নেই যাত্রীদের হাকডাক কিংবা ইমিগ্রেশন কর্মকর্তাদের কর্মব্যস্ততা। ইমিগ্রেশন অফিসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছে ৪৪,৭০০ জন যাত্রী। ২০২৪ সালে যে সংখ্যা ছিল ২,৯৬,৪৯৫ জন। যাত্রী চলাচলের এমন ধসে ইমিগ্রেশন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। পেশা বদলালেও অর্থাভাবে মানবেতর দিন কাটছে অনেকের। আগে লোকজন ভালো আসতে হচ্ছে, এখন তার হচ্ছে না। ৫ তারিখের আগে স্বাভাবিক লোক ছিল, তাতে একটু ব্যবসা ভালো হয়তো, চলাচলও ছিল। এখন বর্তমান ৫ তারিখের পর থেকে টুরিস্ট বন্ধ, সেই হিসাবে আমাদের ব্যবসাও একেবারে নরমাল। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী ২০২৪ সালে এ চেকপোস্ট দিয়ে সরকার রাজস্ব আয় করে ১৪,৭২,৭২,০০০ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যার পরিমাণ মাত্র ৩,৬২,২৯,৫০০ টাকা। বর্তমানে এ চেকপোস্ট দিয়ে যাতায়াত করা যাত্রীদের ৯০%ই ক্যান্সার আক্রান্ত রোগী, বাকিরা স্টুডেন্ট ভিসার যাত্রী। ৪ মাস পর এই ভিসার সমস্যা নাকি, ভিসা পাইছিলাম না, পাইছি আবার। আমার বাড়ি দত্তকুলিয়ার পাশে, নদিয়া ডিস্ট্রিক্টে দত্তকুলিয়ার পাশে কানিওয়ানি গ্রামের নাম। আমি ঘুরতে এসেছি। দ্রুত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে ভিসা জটিলতা দূর করার দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। সুলাইমান কবির, RTV। সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে ফার্নেস অয়েল। এর কারণে হুমকিতে পড়েছে ভাকুরতা ইউনিয়নের জীববৈচিত্র্য। সাভারকে দূষিত বায়ু অঞ্চল হিসেবে ঘোষণা করলেও দূষণ নিয়ন্ত্রণে নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ, যদিও মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টরা। সাভার থেকে জিয়াউর রহমানের জিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ। নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। পানি, মাটি সহ পরিবেশের সব উপাদান যেমন দূষিত হচ্ছে, তেমনি মারাত্মক হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। ইউনিয়ন জুড়ে অন্তত 12টি অবৈধ কারখানায় টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব কারখানা বছরের পর বছর চললেও বন্ধে নেই কার্যকর পদক্ষেপ। 10 থেকে 12টার মতো টায়ার ফ্যাক্টরি আছে যেগুলি গাড়ির চাকা পোড়ায়। এই চাকা পোড়ানোর কারণে, কালো ধোঁয়ার কারণে আমাদের পরিবেশের সমস্যা হয়। ফসলে কালি ফলে ফসল বিকে না, আবার সময়তে জইলেও যায় ফসল। ম্যাজিস্ট্রেটকে আবার জরিমানাও করছে, এতে কিন্তু
আবার ওই যে টায়ার এই আপনি তেলের মেশিন দিয়ে চালাইতেছে, টায়ার এর ভিতরে দিয়ে তেল বানানো হয়। দ্রুত সময়ে সংশ্লিষ্টদের এইসব কারখানা বন্ধের তাগিদ দিলেন এই পরিবেশ বিশেষজ্ঞ। টায়ার পোড়ানোর ক্ষেত্রে এইটা পরিবেশ অধিদপ্তরের খুব স্ট্রিক্ট অভিযান চালানো উচিত, যেন কোনোভাবেই এইটা আনঅথরাইজড ওয়েতে বা কোনো ধরনের পরিবেশগত সমীক্ষা ছাড়া যেন এই ধরনের কোনো কিছু না গড়ে ওঠে। বরাবরের মতোই আশার বাণী শোনালেন সাভার উপজেলার প্রশাসন। ইতিমধ্যেই পরিবেশ অধিদপ্তর থেকে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর একাধিক অভিযানও পরিচালনা করেছেন। তো আমরা স্পেসিফিক যদি কোনো এরকম কোনো ফ্যাক্টরির সন্ধান পাই বা কোনো তথ্য পাই, আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং মোবাইল কোর্ট পরিচালনা করবো। শুধু আশ্বাস আর লোক দেখানো অভিযান নয়, সাভারের পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য রক্ষায় এসব অবৈধ কারখানা মালিক ও জমির মালিক সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। লিওন আজাদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।